নমস্কার। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সংসদ মুম্বাই শাখা আয়োজিত পৃথিবীর গাড়িটা থামাও এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। মহান সঙ্গীতকার ও সংস্কৃতি পরিব্রাজক সলিল চৌধুরীর জন্ম শতবার্ষিকী উপলক্ষে মঞ্চস্থ হয়েছিল এই জীবন আলেখ্য গত 10ই মে 2025 মারাঠা সাহিত্য মন্দির সভাগৃহ ওয়াসি নবী মুম্বাই। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সংসদের এই প্রয়াস সম্পর্কে দু চার কথা বলার তাগিদ অনুভব করছি। আমাদের অনুষ্ঠান পরিকল্পনা চলেছে প্রায় 6 মাস ধরে। বিভিন্ন বই ও অন্যান্য উপাদান সংগ্রহ করে আমাদের পড়াশোনা চলে নিরন্তর। তারপর উদিত হয় আমাদের বিষয় পৃথিবীর গাড়িটা থামাও। পৃথিবীর গাড়িটা থামাও যে অর্থে আমরা ভেবেছি তা হল গতানুগতিকতার পরিবর্তন, যা সলিলবাবু করে দেখিয়েছিলেন সুরের জগতে। নতুন ধারার সুরসৃষ্টি যেমন করেছিলেন, তেমনি তৈরি করেছিলেন নতুন যুগের শ্রোতাদের। আমরা ঠিক করেছিলাম আমাদের অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হবে সলিলবাবুর বহুমাত্রিক প্রতিভাকে যতটা সম্ভব জানা। তাই আমাদের এই অনুষ্ঠান ছিল তার জীবন আলেখ্য বা স্টেজ বায়োপিক। সলিলবাবুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময় সারণী অনুযায়ী আমরা তৈরি করেছিলাম তার জীবনের বাঁকের গল্প, সমসাময়িক ইতিহাসের প্রেক্ষাপট, যেখানে ধরা পড়েছিল এক ব্যতিক্রমী চরিত্র মানুষ সলিল চৌধুরী, মানে গায়ক, বাদক, সুরকার, কবি, প্রেমিক, পিতা, সংগঠক ইত্যাদি। বুঝতেই পারছেন, একটা সাধারণ স্টেজ শোর ধারণা থেকে বেরিয়ে আমাদের নিতে হয়েছিল প্রজেক্ট করার মতো মানসিকতা। আমাদের কাছে বহু মানুষ এগিয়ে এসেছিলেন তাদের জানা অজানা তথ্য নিয়ে। সর্বপ্রথম উল্লেখ করি সলিলবাবুর কন্যা ও পুত্রদের কথা, মানে শ্রীমতী তুলিকা মুখার্জি, শ্রী সঞ্জয় চৌধুরী, শ্রীমতী অন্তরা চৌধুরী, এদের কথা। বিভিন্ন অজানা তথ্য দিয়ে সাহায্য করেছেন নেদারল্যান্ডবাসী অশীতিপর শ্রী গৌতম চৌধুরী, যিনি বিগত 3 দশক ধরে অনেক হারিয়ে যাওয়া উপাদানকে সম্মিলিত করে রেখেছেন তার ওয়েবসাইট www.solilda.com এ। একটু দেরিতে হলেও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন শ্রী কল্যাণ সেন বরাট, যিনি এখনো বৃন্দগানকে বাঁচিয়ে রেখেছেন তার ক্যালকাটা কোয়ারের মাধ্যমে। এহেন বিষয়বস্তু সামনে আনতে হলে অনেক পারিপার্শ্বিক ঘটনাবলী একবার ঝালিয়ে নেওয়ার দরকার ছিল। তার কিছুটা মঞ্চে হয়েছিল বটে, কিন্তু সে সময় তো ছিল সীমিত। তাই আমরা একটা অভিনব পন্থা অবলম্বন করেছিলাম। মঞ্চের বাইরেই শুরু করেছিলাম অনুষ্ঠান হোয়াটসঅ্যাপের মাধ্যমে। নাটকের জগতে যারা আছেন তারা এই ব্যাপারে আমার সঙ্গে সহমত যে মঞ্চের বাইরে নাটক অভিনয় করার ভুরি ভুরি উদাহরণ আছে মধ্যযুগ থেকে। ইদানিংকালের মধ্যে অবশ্যই আছেন উৎপল দত্ত, বাদল সরকার, উষা গাঙ্গুলি ও পরবর্তী অনুজরা। তারা সকলেই স্পেসকে পরিবর্ধন করেছেন, অর্থাৎ মঞ্চ থেকে দর্শকাসন কিংবা মঞ্চ থেকে প্রেক্ষাগৃহ প্রাঙ্গণ বা পথ। আমরা করেছিলাম স্পেস এবং টাইম দুটোরই পরিবর্তন। মঞ্চের সময় ছিল সন্ধ্যা 5:59, কিন্তু দর্শক শ্রোতারা সকাল 10টায় প্রবেশ করেছিলেন এই অনুষ্ঠানে প্রিলিউড ভিডিও ক্লিপিং এর মাধ্যমে। সলিলবাবু নিজেও ছিলেন প্রিলিউড এবং অবশ্যই ইন্টারলিউড সুরের শ্রেষ্ঠ রূপকার। হয়তো এইভাবেই তার মেধাকে আমরা সম্মান জানানোর চেষ্টা করেছিলাম। মঞ্চে যেসব সঙ্গীত শিল্পী ছিলেন তারা সকলেই সঙ্গীতে অল্প বিস্তর তালিমপ্রাপ্ত হলেও মাত্র একজন ছিলেন পেশাগত, তেমনি একজনই পেশাগত বাচিক শিল্পী ছিলেন, আর বাকিরা এসেছিলেন শুধুমাত্র তাদের নিষ্ঠার ডালি নিয়ে, সলিলবাবুর সৃজনকে ভালোবেসে। 16 জন মঞ্চশিল্পী, 7 জন যন্ত্রশিল্পী এবং সমবেতভাবে 700 ঘন্টা অনুশীলনের প্রয়াস আপনারা দেখতে পাবেন 6টি পর্বের এই ইউটিউব ভিডিওতে। অনুষ্ঠানের পরে আমরা ঠিক করি গল্পকার সলিলবাবুকে আরো ভালো করে তুলে ধরার প্রয়োজন, তাই সংযোজিত হয়েছে 6ষ্ঠ পর্ব। আমাদের অনুষ্ঠানের আরেকটি পাওনা হলো আমরা সফলভাবে নিয়ে আসতে পেরেছি নতুন প্রজন্মকে। আমাদের শিল্পীদের বয়স ছিল 14 থেকে 64। একদিকে স্কুল পড়ুয়া কিশোরী যেমন গান গেয়েছে, তেমনি মাস মিডিয়াতে সদ্য গ্রাজুয়েট হওয়া
তরুণ বানিয়ে দিয়েছে সলিলবাবুর বিজ্ঞাপন বা আবহ সঙ্গীত সম্বলিত প্রিলুড ভিডিও। এ এক অসাধারণ অনুভূতি। আমরা প্রতিদিন আপ্লুত হয়েছি তার সৃজনে। অনুষ্ঠানের সমস্ত বিষয়বস্তু বা আধার কন্টেন্ট মৌলিক। কিছু বিজ্ঞাপনের গান বা আবহ সঙ্গীত বৈদ্যুতিন মাধ্যম থেকে আমরা সংগৃহীত করেছি, তার সমগ্র তালিকাও আমরা প্রকাশ করেছি। এছাড়াও আমরা দিয়েছি তথ্যসূত্র বা রেফারেন্স লিস্ট, পরবর্তী গবেষণাতে যা সহায়ক হবে। গবেষণার সাহায্যের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ, তাই কোনো রকম তথ্যের জন্য আমাদের ইমেল করে যোগাযোগ করতে পারেন। উপভোগ করুন এবং সাথে থাকুন। দেবতার বরে আসে নতুন দিন, ম্যালেরিয়ার বিষ হরণ বিচল করিন, পেলো ঋণ পেলো ঋণ পেলো ঋণ। বিজ্ঞানী দেবতার বরে আসে নতুন দিন, ম্যালেরিয়ার বিষ হরণ বিচল করিন, পেলো ঋণ পেলো ঋণ পেলো ঋণ। ঘরে ঘরে আশায় আবার বাজায় আলোর দিন, মরণ পিছু হতে আসে জীবনের দিন, পেলো ঋণ পেলো ঋণ পেলো ঋণ। মনোরম নতুন সৌরভ, সঙ্গীত সলিল চৌধুরী, গায়িকা গীতা দত্ত। মধুর নতুন সুবাস, নিত্য মধুর গন্ধে ভরা রেক্সোনা সাবান। रेक्सोना साबुन के दिल जिसमें मिला है, त्वचा के लिए ये गुणकारी है भला है। रेक्सोना साबुन के दिल जिसमें मिला है, रेक्सोना रेक्सोना रेक्सोना। বনচারিণী চম্পক মায়া, অবসাদ হারিণী এসো ধরি ছায়া। চামচের জল ঝন্তে পটের মধুসন, চামচের জল ঝন্তে পটের মধুসন, এসো গদিস্তন এসো বিড়ালায়। চাচায় আপন বাঁচা
এই দুনিয়ায় সবই গোটা, একটি কেবল চাচা, চাচা চাচা। আজকাল আমি আর মন দিয়ে ভাবি না গো, সুর দিয়ে ভাবি। আজকাল আমি আর মন দিয়ে ভাবি না গো, সুর দিয়ে ভাবি। সুরের ভাষা স্থির করে পর্দা দিয়ে বলি, আজকাল আমি আর মন দিয়ে ভাবি না গো, সুর দিয়ে ভাবি। নমস্কার। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সংসদের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি শান্তনু নন্দী, প্রাক্তনী সংসদের কার্যনির্বাহী সম্পাদক। এখানে উপস্থিত প্রায় সকলেই যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সংসদের সম্পর্কে জানেন। আপনারা যখন সভাগৃহে প্রবেশ করেছিলেন তখন নিশ্চয়ই আমাদের ভিডিওটি দেখেছেন, তবুও দু চার কথা না বললেই নয়। এই প্রতিষ্ঠান শুরু হয়েছিল 1922 সালে। একটা অবাক করা তথ্য যে এই শতবর্ষ পার করা প্রাক্তনী সংসদ ভারতবর্ষের সবথেকে পুরনো প্রাক্তনী সংসদ। মুম্বাই শাখা তার যাত্রা শুরু করে 1956 সালে, মানে আজ থেকে 79 বছর আগে। একেবারে শুরুতে এটি ছিল নিছকই বাড়ির বাইরে পরিবার সমতুল্য সংস্থা, যেখানে জীবিকার সন্ধানে আসা প্রাক্তনীরা খানিকটা স্বগৃহের ছোঁয়া পেতেন। 1980 সালে প্রতিষ্ঠা পায় আমাদের শিক্ষাকিলনমূলক ট্রাস্ট, এবং তার সাথে সাথেই আমাদের কার্যকলাপ বৃদ্ধি পায় বহুগুণ। বিগত 45 বছরে আমরা 75 লক্ষের বেশি টাকা দিতে পেরেছি বিভিন্ন মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীদের। তাছাড়াও আমরা প্রাক্তনীদের জন্য কেরিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, টেকনিক্যাল কনফারেন্স ইত্যাদি সংগঠিত করে থাকি প্রতি 2 বছরে। দেরিতে আসার কারণে যদি কেউ আমাদের সংস্থার প্রচারমূলক ভিডিওটি না দেখে থাকেন, অসুবিধে নেই, বিরতির সময় আমরা আবার সেটা দেখাবো। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সংসদ মুম্বাই শাখায় একটি দাতব্য সংগঠন, চ্যারিটেবল ট্রাস্ট, এবং আয়কর নীতির 80G বিভাগে স্বীকৃত। আমরা শিক্ষামূলক অনুষ্ঠানে ব্রতী। আমাদের এই অনুষ্ঠানের নীতি RRR প্রিন্সিপালস, রিসার্চ, রিভিউ, রিক্রিয়েশন। তাই আজকের অনুষ্ঠান এক ভিন্ন স্বাদ নিয়ে আসবে বলে মনে করি। ইতিহাসের ঘটনাবলী থেকে আপনারা জানেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয় এক ব্যতিক্রমী প্রতিষ্ঠান, যার অঙ্কুরোদ্গম হয়েছিল 1905 সালের বঙ্গভঙ্গের প্রতিবাদে এবং শিক্ষায় স্বাবলম্বিতার তাগিদে। সেই রকম সলিলবাবুও একজন ব্যতিক্রমী শিল্পী। তাই আমরা কিছু ব্যতিক্রমী পদক্ষেপের মধ্যে দিয়ে যাব। আমরা সচরাচর শিল্পী এবং যন্ত্রশিল্পীদের ফুল দিয়ে অভিবাদন করে থাকি, কিন্তু আজ আমরা ঠিক করেছি যে মঞ্চে সলিলবাবুর প্রতিকৃতি আছে সেখানে আমরা ফুল নেব না, বরং তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো। আমি মঞ্চে উপস্থিত সকলকে আমার সাথে যোগ দিতে অনুরোধ করছি।
পৃথিবীর গাড়িটা থামাও, এই রুকো পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব। আমার টিকিট কাটা অনেক দূরের, এই গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। এই রুকো পৃথিবীর গাড়িটা থামাও। নমস্কার, আমি অন্তরা চৌধুরী। আমার বাবা কিংবদন্তি সুরকার, গীতিকার এবং কবি শ্রদ্ধেয় সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সংসদ মুম্বাই শাখা একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করতে চলেছেন, যার নাম হচ্ছে পৃথিবীর গাড়িটা থামাও। এই অনুষ্ঠানটি হবে 10ই মে 2025 ওয়াশির মারাঠা মন্দির সভাগৃহে ঠিক সন্ধ্যে 6টা থেকে। এই সন্ধ্যায় থাকবে সলিল সঙ্গীত, তাঁর লেখা কবিতা এবং কিছু মূল্যবান স্মৃতি এবং ছবি। আমার পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজক এবং অংশগ্রহণকারী শিল্পীদের আন্তরিক শুভেচ্ছা জানাই এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার ছোট ভাইয়ের মতন শঙ্কর নন্দীকে, যিনি এই অনুষ্ঠানের খবর আমাকে জানিয়েছেন। সলিল সঙ্গীত আজও আমাদের অনুপ্রাণিত করে এবং চিরকাল করবে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ। Good evening. Namaskar friends, brothers and sisters. Thank you Debendu for inviting me to say a few words. আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আমি যদি বাবার সাথে আমার দেখা হতো এই সেন্টিনারি বছরে, আমি কি করতাম, বাবাকে কি বলতাম। আমি তো ফার্স্টলি বাবাকে বলতাম, প্লিজ ডোন্ট লিভ মি এভার অ্যাগেন। আমি আপনার সাথে বিনা আপনার সাথে আমি থাকতে পারি না, ভীষণ কষ্ট হয়। He was my guide, he was a friend. Baba to chileni, he was one of the best babas. I would first tell him happy birthday and Baba would tell me happy birthday back again. Keno Baba ar amar janmdin ekই দিনে, which is a very rare occasion. So from childhood আমরা আমি গিফট এক্সচেঞ্জ করতাম। বাবাকে সবসময় কলমই দিতাম, কেন বাবা কলম ভীষণ পছন্দ করতেন। লেখক ছিলেন, পোয়েট ছিলেন, লিরিক লিখতেন। তো হিজ ফেভারিট গিফট ওয়াজ পেন। আর আমি যা ইচ্ছে নিতাম, গাড়ি ও যায়, যেটা আমার দরকার ছিল আমি জিজ্ঞেস করে নিতাম আর সেটা পেতাম। বাবার মিউজিক সম্বন্ধে আজ অব্দি up to date after so many years it's still modern and it sounds as if it was recorded yesterday. Mane it's unimaginable how modern his music is. He মিউজিশিয়ানরা বলে ফিউশন এখানে বাবা ইস্ট অ্যান্ড ওয়েস্ট মিলিয়ে যে গানগুলো তৈরি করেছে, it's amazing. There's no better amalgamation of folk and western classical together. এরকম গান মানে it's impossible to kind of even think that how did he get this tune, how did he get this arrangement. সেটা আজও আমরা শিখি, আমিও শিখি। আমার কম্পোজিশনে আমি বাবার গানগুলো শুনে শুনে বা ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে শুনে আমি I try to এগোতে থাকি আমার কাজে। বাবা ইজ ওয়ান এনসাইক্লোপিডিয়া আমার জন্য, মিউজিক্যালি, সোশ্যালি, মানে in every aspect of life. তো I mean he is a textbook which আমাকে এই লাইফে তো না, আমি তো শিখছি, and let me see how much I can pick up, maybe just not even 1/4 or 1/3. I don't know how much I can learn, but not in this life. আরেকটা জিনিস কি, বাবার মানে পলিটিক্যাল সাইডটা গণসংগীত নিয়ে আজ অব্দি it's alive. The way he says against freedom of speech, equality, fraternity, it মানে সব গানেতে ইকুয়ালিটি, হিউম্যান প্যাশন, মানে লাভ ফর ইচ আদার, এটা সব গানে আছে। হরতালের গান আছে, প্রোটেস্টের গান আছে। তো বেসিক্যালি
তো এটাও একটা বিরাট লার্নিং প্রসেস। অ্যান্ড আজ অব্দি সেটা সত্যি, আজও শুনলে মনে হয় কি বাবা আজকে গতকালই লিখেছেন আজকের সিচুয়েশনের জন্য। তো বাবাকে যদি আমি এখন দেখি, আমি বাবাকে কোনোদিন ছাড়তে পারবো না। অ্যান্ড বাবাকে বলবো প্লিজ আমাকে ছেড়ে যেও না, অ্যান্ড please stay for me and all the fans that you have all over the world, not only in India. And they will also pray the same thing, that you stay along with us and never leave us again. Thank you so much. আমাদের অনুষ্ঠানের শীর্ষক হলো পৃথিবীর গাড়িটা থামাও। এই পদটা আমরা নিয়েছি সলিলবাবুরই 1978 সালের একটি গানের লাইন থেকে, যেখানে উনি বলেছেন, এই গাড়ি রোকো রোকো, পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব, আমার টিকিট কাটা অনেক দূরে। পৃথিবীর এক নিজস্ব গতি আছে, কালো প্রবাহের এক নিরপেক্ষ স্বাধীনতা আছে। বহমান সময় যেভাবে বয়ে চলে, আমাদের তা পরিবর্তন করার চেষ্টা দুঃসাহস মাত্র। সেই গতানুগতিক কালো প্রবাহে কিছু ক্ষণজন্মা মানুষ আসেন, যারা নিজেদের সৃষ্টির মাধ্যমে পরিবর্তন আনেন। সলিল চৌধুরী ছিলেন সেই রকমই একজন মানুষ। পৃথিবীর গাড়িটা থামাও, যে অর্থে আমরা ভাবছি তা হলো গতানুগতিকতার পরিবর্তন। যেভাবে গাড়িটা চলছে তার গতি পরিবর্তন বা বাঁক। সময়ের নিজের বাঁক আছে, তেমনি সলিলবাবুর জীবন প্রবাহ ও সৃষ্টিরও বাঁক আছে। কখনো সলিলবাবুর সৃষ্টি পরিবর্তন করেছে সময়কে, আবার কখনো সময় আনছে সলিলবাবুর জীবনের বাঁক। কল্পনা করুন কোনো নারীর সুকেশী বেনুনি, দুটি কেশদণ্ডী একে অপরকে ক্রমবক্রমানভাবে জড়িয়ে রাখছে। এই অনুষ্ঠানের একবারে শেষ পর্বে পৃথিবীর গাড়িটা থামাও এর আর একটা অনুভূতি আমরা পাব। আমরা দেখব অনেক অভিমানে উনি বলেছেন আমি নেমে যাব। সে কথা আমরা যথাসময় বলবো। এই বহুমাত্রিক প্রতিভার স্মরণ আমরাও বহুমাত্রিকভাবেই করব। আমাদের অনুষ্ঠানে থাকছে গান, কবিতা, সমসাময়িক ইতিহাসের কথা, জীবনের গল্প এবং কিছু দৃশ্যমান স্লাইড। সমগ্র অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত। জন্ম থেকে 1952 সাল পর্যন্ত প্রথম ভাগ এবং 1953 সাল থেকে মৃত্যু পর্যন্ত দ্বিতীয় ভাগ। সমগ্র অনুষ্ঠান জুড়ে আছে পূর্ব উল্লেখিত বেনুনির সেই দুই সত্তা, একজন হলো সময় আর একজন জীবন। আমাদের অনুষ্ঠানের দুই সঞ্চালিকার একজন সময়, যিনি সমকালীন ইতিহাসের প্রেক্ষাপটকে আমাদের সামনে নিয়ে আসবেন, আর একজনের ভাণ্ডারে থাকবে সলিলবাবুর জীবনের বাঁকের গল্প। আর এই দুজনের কথনের মাঝে আমরা অনুভব করব তার সৃজনের ঝলক। অনুষ্ঠান শুরু করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। আমরা যদিও সময় সারণী অনুযায়ী এগিয়ে যাব, তবুও কিছু ক্ষেত্রে আসল সময়কে বোঝাতে সলিলবাবুর পূর্বকালের বা উত্তরকালের সৃষ্টির কথা বলা হবে। সময় সংক্ষেপে কিছু গান আমাদের আংশিক গাইতে হবে, তার জন্যে আগে থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। এই আলেখ্যমূলক গবেষণা বেশ কিছু বই ও মিডিয়া উপাদানের ভিত্তিতে রচিত। রক্তে মাংসের সলিলবাবুর জীবনের বাঁকের গল্পে যদি কেউ বিতর্ক খুঁজে পান, তবে জানবেন সেগুলো প্রকাশিত উপাদানের থেকে আহরিত, আমাদের কল্পনা প্রসূত নয়। অনুষ্ঠানের একবারে শেষে আমরা আবারও সেই তথ্যসূত্র প্রদর্শন করব। আপনাদের কাছে তাই অনুরোধ, মোবাইল ফোনকে নিঃশব্দ অবস্থায় রাখুন। শ্রী গৌতম চৌধুরী প্রধান অতিথি হিসাবে এবং শ্রীমতী তুলিকা মুখার্জি বিশেষ সাম্মানিক অতিথি আমাদের ভিডিও বার্তা পাঠিয়েছেন। আমরা তাদের বার্তা শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছি। নমস্কার, আমি গৌতম চৌধুরী বলছি নেদারল্যান্ডস থেকে। কিছুদিন আগে দিব্যেন্দু চক্রবর্তীর একটা মেসেজ পেলাম, তাতে উনি জানিয়েছেন যে আপনারা বম্বেতে সলিলদার মানে সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী পালন করতে যাচ্ছেন। অনুষ্ঠানের নাম পৃথিবীর গাড়িটা থামাও। খুবই ভালো লাগলো শুনে। তবে আমাকে বলতে বলেছেন কিছু, মানে এই নিয়ে
এখন সলিলদাকে নিয়ে কিছু বলা একটা বিরাট ব্যাপার, মানে খুবই চ্যালেঞ্জিং। কারণ এক তো উনি ছিলেন বহুমুখী প্রতিভা, কবি, নাট্যকার, সঙ্গীতকার, কি ছিলেন না। এখন ব্যাপার হচ্ছে কি, এইরকম একটা লোকের প্রসঙ্গে কিছু বলতে গেলে এক তো নিজেরও প্রচুর জ্ঞান দরকার, যেটা আমার নেই, আর দ্বিতীয়ত ওই অতগুলো বিষয়ে তো জানা সম্ভব নয়। আমি চেষ্টা করেছি নিজের জীবনে যতটা পারি সলিল চৌধুরী সম্পর্কে কিছু মানে ইনফরমেশন আনতে এবং একটা ওয়েবসাইটে দিতে। হয়তো আপনারা সেটা দেখেছেন, solilda.com। এখন ব্যাপার হচ্ছে, আমি যখন সলিলদার কাজ শুরু করলাম, সেও প্রায় 25-30 বছর হয়ে গেল। তখন এক তো বিদেশে থাকি, আর বিদেশ থেকে তো সলিলদার কাজ করা খুবই শক্ত। হ্যাঁ, ইন্টারনেট আছে বটে, তবে সব তো ইন্টারনেটে পাওয়া যায় না। এখন যাই হোক, আমি শুরু করলাম। প্রথমেই দেখলাম যে সলিলদাকে আগে জানতে হবে সলিলদা লোকটা কি ছিলেন। তো ওর তো গেল জন্ম ইত্যাদি, শিক্ষা, এসব অনেক জায়গায় ইনফরমেশন পেলাম, কিন্তু পরের দিকে আরো ব্যাপারটা আরো মানে ঘনীভূত হলো। মানে উনি সত্যি সত্যি কি করেছেন এবং এর যত ইনফরমেশন কোথায় পাবো, এই করতে করতে প্রতিবারই যখন আমি দেশে যেতাম, তখন আমি সলিলদার জন্মভূমি মানে হরিনাভি আর ওই গাজীপুর ওই এলাকায় ঘুরে বেড়াতাম, এবং ওখানে অনেক লোকের সাথে আমার আলাপ হয়েছিল যারা সলিলদাকে ছোটবেলা থেকে চিনতেন, এবং তাদের বাড়িতে গিয়ে সলিলদা সম্পর্কে অনেক জেনেছিলাম। সলিলদার প্রথম দিকের যে গানগুলো, তার তার কিছুই বেঁচে নেই, সেগুলো আর কেউ জানে না। তার অনেক গান আমি পেয়েছিলাম লোকদের বাড়িতে গিয়ে, ওরা গেয়ে দিয়েছিলেন, সেগুলো আমি টেপ করেছিলাম ইত্যাদি ইত্যাদি। এই করে করে অনেক জিনিস জানতে পারলাম। যেমন একটা গানের কথা আমাকে খুবই টাচ করেছিল, সেটা হচ্ছে যে ওখানে ইছামতি নদী বলে একটা নদী আছে, যেটার ওই পলিমাটি পড়ে একটুতেই বন্যা হয়ে যেত। তো যে ভাগ চাষিরা যারা ওখানে কাজ করতো, জমিদারদের আবেদন জানিয়েছিল যে আমাদের পলিমাটি একটু তুলে দিন, তাতে আমাদের যাতে বন্যা না হয়, কিন্তু সেটা ওরা শোনেননি। এই সময় সলিলদা ওই আন্দোলনে যুক্ত ছিলেন এবং উনি একটা গান রচনা করেছিলেন, দেশ ভেসেছে বানের জলে, ধান গিয়েছে মোরে, কেমনে বলিব বন্ধু প্রাণের কথা তোরে, ঘরেতে অনাজ নাই, পরনে পিরান নাই। এই কথাগুলো মনে আছে আমার, কিন্তু সুরটা আস্তে আস্তে যখন বের করতে পারলাম, তখন দেখলাম অন্তরার সুরটা পাচ্ছি না। যাই হোক, তো এই ব্যাপারটা নিয়ে অনেকের সাথে আলাপ হয়েছিল। আমি বাড়িতে বাড়িতে গিয়ে লোকদের জিজ্ঞেস করেছিলাম যারা সলিলদাকে চিনতেন। যাই হোক, তো এটা তো গেল প্রথম পর্ব। তারপরে আরো অনেক লোকের সাথে আলাপ হয়েছিল। একজনের সাথে আলাপ হলো, তিনি বললেন যে সলিলদার পরম বন্ধু ছিল সুকান্ত ভট্টাচার্য, তো কবি, এবং যেদিন সুকান্ত মারা যায় সেদিন সলিলদা খুবই দুঃখ পেয়েছিলেন এবং হরিনাভিতে এসে ওর বন্ধুর বাড়িতে বসে এই গানটা রচনা করেছিলেন। গানটার কথা হলো তোমার বুকের খুনের চিহ্ন খুঁজি ভোর আধার রাতে। এখন এই গানটা তো রেকর্ড হয়েছিল 48 সালে, কিন্তু গানটা কোথাও পাওয়া যেত না। এখন ব্যাপার হচ্ছে যে এই গানটা খুঁজতে 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 দেখলাম যে ওটা আছে একজন রেকর্ড সংগ্রাহকের কাছে, কিন্তু উনি কাউকে দিতে চান না, কিছু করার নেই। যাই হোক, অনেক দিন ওয়েট করার পরে হঠাৎ ভাগ্যে শিখে ছিড়ল এবং একজন আমাকে এসে ওই গানটা দিলেন একটা ক্যাসেটে। তো সেই গানটা পেয়ে আমি ওটা ওয়েবসাইটে দিয়েছি। তা অসাধারণ গান, কিন্তু গানটা সত্যি পাওয়া যায় না কোথাও। যাই হোক, এটা তো গেল গণসঙ্গীতের ব্যাপার। আর কত গণসঙ্গীত যে পরে জানতে পারলাম যেগুলো সলিলদা রচনা করেছিলেন, কিন্তু কোনো কারণে ওগুলো উনি কোনোদিন রেকর্ড করেননি। জিজ্ঞেস করাতে বললেন, আরে দূর দূর ওগুলো বাজে, ওগুলো ঠিক চলবে না। কিন্তু আমার তো মনে হয় ওগুলো সবই চলবে। যাই হোক, এই করে করে আমি 12টা গণসঙ্গীত জোগাড় করলাম, যেগুলো আমরা পরে একটা দল করে সেগুলোকে রেকর্ড করলাম কলকাতায়। তাতে সম্পূর্ণ যন্ত্রসঙ্গীত, ভালো অ্যারেঞ্জমেন্ট, এবং যারা করেছে এই ব্যাপারে কাজ করেছিলেন তারা সবাই গুণী শিল্পী।
তাদের দিয়ে আমরা তো ওই সিডির নাম ছিল চেতনার গান, তাতে 12টা গান ছিল সেই প্রথম দিন থেকে। তাতে সেই আন্দামান বন্দি মুক্তির গান থেকে শুরু করে অনেক কিছু গান ছিল যেগুলো সাধারণ লোকে জানে না, অসাধারণ সব গান। তারপরে রেলওয়ে আন্দোলন, রেলওয়ে স্ট্রাইক হয়েছিল, সেই সময়কার গান। যাই হোক, তো এগুলো তো যখন বেরোলো তখন হ্যাঁ আমি আবার রেকর্ড কোম্পানি কেউ বারই করতে চাইলো না এগুলো, তো আমি নিজেই বার করলাম, মানে ওয়েবসাইটের মাধ্যমে। তাতে খুব ভালোই মানে রেসপন্স পেয়েছিলাম, এমনকি বিদেশ থেকেও লোকে সিডি কিনেছিল। যাই হোক, এটা তো গেল গণসঙ্গীতের কথা। এখন তারপরে আরেকটা দিক সলিলদার অনেকে ঠিক ভালো করে চেনে না, সেটা হচ্ছে ওর কৌতুক প্রিয়তা। উনি খুবই কথায় কথায় এমন মজার কথা বলতেন যে মানে অবাক লাগতো যে কীরকম সেন্স অফ হিউমার ভদ্রলোকের। তো যেমন একটা গান আছে, কারণের বেড়া ভেঙে আমার মন ভরেনি, আমি অকারণে কারণ ধরেছি, বারণ করোনা মাতারেনি। এখন এই যে কারণ আর অকারণ, এই সুন্দর যে একটা প্রয়োগ করেছেন উনি, এইগুলো তো সাধারণ লোকে মানে অবাক হয়ে যায় যে এটা কি গান। কিন্তু গানটা মান্না দে গেয়েছিলেন এবং অসাধারণ গেয়েছিলেন। হ্যাঁ, এই দেখো মা দেশে দেশে কত লোক বেচারা ঘোরে না, কত লোক ঘোরে মা সাধু বেশে, আর অকারণে কেসে কেসে কত লোক বেচারা যায় যে নেশে। এসব কারণ খোঁজা বড় ল্যাঠামা, তাই যুক্তি চক্রের তর্কের ধার ধারেনি, কারণ অকারণের বেড়া ভেঙে আমার মন ভরেনি। এটা তো গেল পরে। আচ্ছা, আগে একটা গান হয়েছিল, সেটা তো হয়তো আপনাদের মধ্যে অনেকে জানেন। সেটা হচ্ছে ওই রাজ কাপুর একটা বাংলা ছবি করেছিল একদিন রাত্রে, তাতে ছবি বিশ্বাস একজন খুব মানে মাতাল জমিদারের পাঠ করেছিল। তাতে একটা বিখ্যাত গান আছে, এই দুনিয়ায় ভাই সবই হয় সবই হয় সব সত্যি। তার প্রথম অন্তরাতে কথাগুলো ছিল যে রাম ভোগ ছিল বড় সর্দি কাশিতে, তাই নিয়ে এলাম ধরে এক বদ্যি, সে শ্যামকেই দিল ঠুকে শিবাজল কিছু রদ্দি, লিখে যদু মারা গেল, আর মধুর বউ যে হলো বিধবা, এও সত্যি। তো এই যে আমাদের প্রচলিত রাম শ্যাম যদু বধূ জিনিসটা নিয়ে উনি এমন মজার গান করলেন, কিন্তু গানটা রেকর্ড হয়ে গেল HMV-তে, কিন্তু ওটা বেরোলো না, কারণ ওটার শিবা কোম্পানি বললো তুই এত বড় কথা, আমাদের শিবাজল রদ্দি, আমরা বের হতেই দেবো না গানটা। তো রাজ কাপুর বলল ঠিক আছে আমরা ঝগড়া করবো না, ওই অন্তরাটা বাদ দিয়ে দেবো। এখন আমি ওই রেকর্ডটা খুঁজে সারা ভারতবর্ষ খুঁজেছি, বোধহয় এক জায়গায় একজনদের বাড়িতে পেলাম রেকর্ডটা, মানে 78 এটা। তো সেটা আমি রেকর্ড করলাম, রেকর্ড করে ওইটা আমি ওয়েবসাইটে দিয়েছি। এখন ব্যাপার হচ্ছে কি, সলিলদার এই যে সেন্স অফ হিউমার, এটা অনেক জায়গায় অনেক কারণ আছে। আরেকটা গান আছে, আমি তো কুমির ধরে আনিনি, দোষের মধ্যে শুধু খেয়েছি একটু আধটু মাল, তাই বলে এত গালাগাল। ওটা একটা বাংলা ছবিতে ব্যবহার হয়েছিল, কিন্তু আমার এখন এই বয়স আর কিছু মনে থাকে না, সিনেমার নামটা মনে নেই, কিন্তু ওটাও মান্না দে গেছিলেন। যাই হোক, এটাতে গেল ওই গণসঙ্গীতের ব্যাপার আর সঙ্গীতের ব্যাপার। আর তারপরে হচ্ছে যে কবিতা। এখন কবিতা কতগুলো যে কবিতা লিখেছেন তার কোনো হিসেব নেই। আমার কাছে অজস্র সংগ্রহ আছে, কিন্তু আমি ওগুলো ঠিক ওয়েবসাইটে দিতে পারিনি, এবং সময়ের অভাব, শরীর মানে স্বাস্থ্যের অভাব ইত্যাদি ইত্যাদি, সেই জন্য দিতে পারিনি। সেই জন্য কিন্তু ওর সবচেয়ে বিখ্যাত কবিতা, ওটা হয়তো আপনারা অনেকে জানেন, পাষাণী অহল্যা, এটা সুন্দরবনে অহল্যার ওপরে করা, এটা অসাধারণ। সেটা নিজে আবৃত্তি করেছিলেন, সেটা রেকর্ডও আছে। আরেকটা আছে, আমি খালেদের মা বলছি, ওইটা সহজে পাওয়া যায় না, যদিও আমার কাছে আছে। ওটা দীর্ঘ কবিতা এবং ওটা ওই পার্টিশনের সময় করা, কিন্তু ওর কবিতা যে কত আছে তার কোনো হিসেব নেই। মানে আমার কাছে প্রচুর কবিতা আছে সেই প্রথম জীবনে, যখন উনি কি বলে অতুল্য ঘোষ, প্রফুল্ল সেনের সময় উনি খুবই কর্মঠ ছিলেন, ওই সময় ওদের নিয়ে ঠাট্টা করে বিদ্রুপ করে যেসব কবিতা লিখেছেন সেগুলোও আছে। যাই হোক, আর
সবচেয়ে শেষে আমি বলবো যে সঙ্গীতকার হিসেবে ওর তো কোনো জুড়ি নেই ইন্ডিয়াতে। কারণ উনি যেভাবে কি বলে ওই অর্কেস্ট্রেশন ভারতীয় মিউজিক এনেছেন, সেটা তো আর কেউ আনতে পারেনি। উনি একলা কত 13টা ভাষায় গান করেছেন ইন্ডিয়াতে, মানে কম্পোজ করেছেন। তার মধ্যে কি নেই, মানে মালায়ালাম আছে, তামিল, তেলেগু, কান্নাডা, মারাঠা, গুজরাটি সবই আছে। এখন এই যে এত ভাষায় গান, সেগুলো সংগ্রহ করতে খুবই কষ্ট হয়েছিল। কিন্তু নাছোড় বান্দা নড়েন না, আমি তো ছাড়িনি। আমি সেই কেরালা চলে গেলাম, কেরালায় বাধ্য গিয়ে তারপরে ওই যেখানে যাওয়ার দরকার চেন্নাইও গেলাম। চেন্নাইয়ে প্রসঙ্গত একজনের সাথে আলাপ হলো, যিনি প্রসিদ্ধ ডকুমেন্টারি মেকার ছিলেন, ডক্টর চন্দ্রস্বামী বোধহয়, হ্যাঁ। তো তিনি একটা ডকুমেন্টারি করেছিলেন ওই ইন্ডিয়ার ওপরে, যেটা বিদেশে পুরস্কার পায়। তাতে অসাধারণ দুর্ধর্ষ মানে কি বলে ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছিলেন সলিলদা, যেটা আমি ওই চেন্নাই গিয়ে ওর অফিসে গিয়ে উনি আমাকে ডিভিডি দিলেন, সেটা থেকে পেলাম। সেটা আমার ওয়েবসাইটে আছে, আপনারা শুনবেন, কারণ খুবই অসাধারণ। ওটা ওই টিভি সিরিয়াল সেকশনে আছে। তো এই করে করে আর কি বলবো, আর তো কিছু বলার নেই, কারণ বলতে গেলে তো এখন সেই সারাদিন কেটে যাবে। আর ব্যাপার হচ্ছে যে একটা সমস্যা দেখা দিচ্ছে এখন, সেটা হচ্ছে আমার অনেক বয়স হয়ে গেছে, কতদিন থাকবো আমি জানি না। এখন এই যে ওয়েবসাইটটা আছে solilda.com, এটা কে দেখবে, কে চালাবে, কার ভারে দিয়ে যাবো আমি জানি না। আপনাদের যদি কোনো আইডিয়া থাকে জানাবেন। হ্যাঁ, ঠিক আছে, অনেক নমস্কার আর অনেক শুভেচ্ছা। আশা করি আপনাদের এই প্রোগ্রাম সফল হবে। যাচ্ছি, বিদায়। যাদবপুর ইউনিভার্সিটি অ্যালুমনাই মুম্বাই শাখা আগামী 10ই মে নবী মুম্বাইয়ের মারাঠা সাহিত্য মন্দির সভাগৃহে আয়োজন করতে চলেছে এক অনুষ্ঠান, পৃথিবীর গাড়িটা থামাও। মহান সঙ্গীতকার ও সংস্কৃতি পরিব্রাজক শ্রী সলিল চৌধুরীর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠান, যা ওনার জীবন আলেখ্য বা বটে। নমস্কার, আমি তুলিকা। শ্রী সলিল চৌধুরী আমার বাবা। ওনার সম্পর্কে কিছু বলা মানেই খুব ছোটবেলার অনেক স্মৃতি ভিড় হয়ে আসে। এত বছর হয়ে গেছে, তবুও আমি বাবাকে ভীষণভাবে মিস করি। হি ওয়াজ এ লার্জার দ্যান লাইফ পার্সোনালিটি, মাল্টিফ্যাসেটেড। বাবা হিসেবে ওনার তুলনা ছিল না। ওনার চিন্তাধারা খুব মডার্ন ছিল। যেহেতু আমার মাও ফাইন আর্টিস্ট ছিলেন, তাই দুজন মিলে আমাদের খুব ইন্ডিপেন্ডেন্ট হতে শিখিয়েছিলেন, প্লাস আমাদের ইন্ডিপেন্ডেন্স দিয়েছিলেন। আমাদের এনকারেজ করতো আমাদের ড্রিমস ফলো করতে, আর নেভার ফোর্সড আস টু ফলো এনি পার্টিকুলার স্ট্রিম। এত ব্যস্ততার মধ্যেও বাবা কিন্তু আমাদের লেখাপড়ার খেয়াল রাখত। ছোটবেলায় বাবা আমাদের কাছে তো শুধু বাবা। বড় হয়ে আমরা বুঝতে পারলাম কি বাবা এত বড় একটি ব্যক্তিত্ব, এত গুণের একজন মানুষ। We realized then that Baba was considered a genius. বাবার সঙ্গে আমরা অনেক ভালো সিনেমা দেখতে যেতাম। ছোটবেলা থেকে আমাদের এনকারেজ করেছিল বাবা বই পড়তে, আর আমরা বাবার সঙ্গে অনেক বিভিন্ন রকমের মিউজিক শুনতাম, ক্লাসিক্যাল, ইনস্ট্রুমেন্টাল, পপ, রবীন্দ্রসঙ্গীত, বিভিন্ন রকমের, মানে ভেরিয়াস ফর্মস। আর এনকারেজ করতো বাবা আমাদের অন্য আর্ট ফর্মসও অ্যাপ্রিসিয়েট করতে, যেমন পেইন্টিং, স্কাল্পচার, অনেক রকমের বই নিয়ে আসতো বাবা। আর besides that, the love of animals and to accept people from all walks of life. Baba was a very humble person, very kind and very gentle. বাবা গল্প বলতে খুব ভালোবাসতেন, তাই আমাদের বানিয়ে বানিয়ে গল্প বলতেন, স্পেশালি ভূতের গল্প। আর অন দ্য স্পট গান কম্পোজ করে আমাদের 3 বোনকে নিয়ে হারমোনিয়ামে বসতো, আমার দিদি অলকা আর আমার ছোট বোন লিপিকা আর আমি। আর আমাদের স্পেশালি গানটা শেখাতো আর হারমোনি করতে শেখাতো।
প্রায় আমাদের নিয়ে যেতেন বাবা অন লং ড্রাইভসে। আমরা খান্ডালা এসব জায়গায় যেতাম আর আমরা খুব পিকনিক করতাম। তো আরিমিল কলোনি, লেকস, হ্যাঙ্গিং গার্ডেন্স এসব জায়গা। আর বাবার সঙ্গে আমরা যেতাম লাইভ রেকর্ডিংসে, স্টুডিওতে লাইভ রেকর্ডিংস দেখতে। আর আমরা তখন খুবই এক্সাইটেড থাকতাম, কেন সবকিছু লাইভ, এত মিউজিশিয়ানস, এত মানে বাজাচ্ছে সিঙ্ক্রোনাইজ করে, ইট ওয়াজ টু গুড অ্যান এক্সপিরিয়েন্স। আর তখন বড় বড় মিউজিশিয়ানসরা পারফর্ম করতেন, মনোহরি সিং, বাসু চক্রবর্তী, ধীরজ, আর অনেক সিঙ্গার্সরা, লতা মঙ্গেশকর, তালাত মেহমুদ, হেমন্ত কুমার, মুকেশ। তখন তো আমরা জানতাম না এনারা এত বড় পার্সোনালিটিস। ওনারাই আমাদের কাকা, মামা, মাসি ছিলেন। বিমল রয় মুম্বাইতে বাবাকে নিমন্ত্রণ করলেন, দো বিঘা জমিন হলো, আর তারপর অনেক কত ফিল্ম আর সব ইতিহাস। Bimal Roy production team was very close-knit. It comprised of the families of cameraman Kamal Bose, Dilip Gupta, producer-director Nobendu Ghosh, lyricist Shailendar, singers Hemant Kumar, Talat Mehmood, Manna De, আর অনেক ট্যালেন্টেড লোকেদের ফ্যামিলিজ। আর আমরাও ওই ফ্যামিলিতে, মানে আমরা we were a member of that extended family. যখন ঋষিকেশ মুখার্জি ফিল্ম মুসাফির, অশি সেন পরিবার, গুলজার মেরে আপনি, মণি ভট্টাচার্য উসনে কাহা থা, এই ছবিগুলো বানিয়ে ওনারা ডিরেক্টর হিসেবে ডেবু করলেন। তখন ওনারা বাবাকেই নিয়েছিলেন মিউজিক ডিরেক্টর হিসেবে, আর সব হিট ফিল্মস অ্যান্ড গান। বাবা অনেক মিউজিশিয়ানস আর সিঙ্গার্সদের নিমন্ত্রণ করতেন মুম্বাইতে, স্পেশালি কলকাতা থেকে, যেমন মিলন গুপ্ত, বিখ্যাত হারমোনিকা প্লেয়ার, গায়ক শ্যামল মিত্র, নির্মলেন্দু চৌধুরী, দ্বিজেন মুখার্জি, কানু রয়, আর অনেকজন। আমার মনে আছে সে সময় আমাদের বাড়িতে বিভিন্ন রকমের আর্টিস্টদের আড্ডা হতো, ভর্তি গান বাজনা, তাস, টেবিল টেনিস, ক্যারাম বোর্ড খেলা, হই হই, খুবই আড্ডা, খাওয়া দাওয়া আর চা। মা তো দরজার বাইরে চটিগুলো গুনে গুনে চায়ে জল বসাতেন। বাবা সারা দিন গুনগুন করতেন, আর রান্না করতে করতেও গুনগুন করতেন। বাবা রান্না মাংস বানাতে খুবই ভালোবাসতেন, আর আমাদের নিজের হাতে খাইয়ে দিতেন। আর আমি শুনেছি দিলীপ কুমার আর একবার এসেছিলেন, আর লতা মঙ্গেশকরও এসেছিলেন, স্পেশালি মাছের ঝোল খেতে। বাবা আর্লি 60s আর লেট 50s আর আর্লি 60s এ দুবার অ্যাকচুয়ালি মস্কো আর ইস্টার্ন ইউরোপ গিয়েছিলেন ইন্ডিয়ান ডেলিগেশন হিসেবে ফর দ্য ফিল্ম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ওইখানে গিয়ে বাবা ওনাদের থিয়েটার, ব্যালে, ফোক মিউজিক শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। আর ইন্ডিয়া ফিরলেন অনেকগুলো মিউজিক শিটস, বই প্লাস ইনস্ট্রুমেন্টস নিয়ে, যেমন পিয়ানো, অ্যাকর্ডিয়ান and balalaika. Baba was always composing songs which were set to his own lyrics. So he always had a collection of tunes ready to be used and reused. যেমন একটা বাংলা গান, বাপির লেখা গান থেকে হিন্দিতে ট্রান্সলেট হতো কোনো ফিল্মে, আর তারপরে ওই হিন্দি গানটা আবার ট্রান্সলেট হয়ে অন্য রিজনাল ল্যাঙ্গুয়েজে হতো, যেমন ইউজ হতো, যেমন অনেকগুলো মালয়ালম ফিল্মে হয়েছিল। ইনফ্যাক্ট আর্লি 60s এ বাবা ওই প্রথম মালয়ালম ফিল্ম করলেন, মিউজিক দিলেন, যেটাতে ডিরেক্টর রামু কারিয়াতের ফিল্ম চেম্মিন। তারপরে মানে খুবই হিট ছিল সুর। আর তারপর বাবা অনেকগুলো সাউথের ফিল্মস করলো, আর স্পেশালি কেরালাতে মানে খুবই পপুলার হয়ে গেলেন।
বাবা বাঁশি বাজাতেন, অনেকগুলো ইনস্ট্রুমেন্টস বাজাতে পারতেন, আর প্লাস অলসো হারমোনিয়াম, পিয়ানো বাজাবার হিজ প্লেইং স্কিলস ওয়ার মেসমারাইজিং, মানে হি কুড প্রোগ্রেস ফ্রম ওয়ান কর্ড টু আনাদার নন স্টপ। আর হি ওয়াজ আ নন কনফর্মিস্ট, কোনো নিয়ম মেনে সুর কম্পোজ করতেন না, আর নিজেকে জাস্টিফাই করতেন আর বলতেন কি চেঞ্জেস and new lessons must be added in the music grammar book. So we are so lucky to have had him as our father, and we are very proud of him, very proud of all his creations. আর আমরা বাবাকে খুব ভালোবাসতাম। নমস্কার, কল্যাণ সেন বরাট বলছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সংসদ মুম্বাই যারা থাকেন তারা সলিল চৌধুরীর এই শতবর্ষকে সামনে রেখে একটি স্মরণিকা প্রকাশ করছেন। তো তার জন্য ওনারা আমাকে একটা অদ্ভুত প্রশ্ন করেছেন যে আমার সঙ্গে যদি হঠাৎ সলিলদার দেখা হয় আমি তার সঙ্গে কি কথা বলব। তা আমার সত্যিই কদিন আগে সলিলদার সঙ্গে দেখা হয়েছে এবং আমি ওনাকে জিজ্ঞেস করলাম বরাবরের মধ্যে কেমন আছেন। উনি বললেন কেন, বেশ আছি। চেহারা সেই একই সেই জলজল করছে, মুখের কোণে সেই হাসি। আমি ওনাকে বললাম যে মুশকিল একটা হয়েছে সলিলদা, সেটা হলো 70-75 বছর আগে আপনি যেসব সৃজন রেখে গেছেন তা বুঝতে যে আমরা এখনো নাকানি চোবানি খাচ্ছি, কিছুতেই তো তাকে নিজের বশে আনতে পারছি না, বুদ্ধিতে কুলোচ্ছে না আর কি। আপনাকে এটা অনুরোধ করছি যদি রাখেন। বল, আপনার যে সাংগীতিক বা সাংস্কৃতিক মেধা তার যদি 1% আমাকে একটু মেইল করে পাঠিয়ে দেন তাহলে আপনার এইসব সৃজন উদ্ধার করতে আমাদের একটু সুবিধা হয়। একগাল হেসে বললেন চেষ্টা কর পারবে। আসলে তা নয়, এমন কিছু জিনিস সেই সময় উনি রেখে গেছেন যেগুলো উদ্ধার করতে সত্যিই আমরা এখনো নাকানি চোবানি খাচ্ছি। কি প্রতিভা! তা আমার অনেক শুভেচ্ছা রইল এই উদ্যোগটির প্রতি। সারা পৃথিবী জুড়ে সলিল চৌধুরীকে নিয়ে তার শতবর্ষে যে উন্মাদনা লক্ষ্য করছি তা কিন্তু আমাদের মতো মানুষকে খুব অনুপ্রাণিত করছে, উজ্জীবিত করছে, এবং মনে হচ্ছে কোথায় যেন একটা আশার আলো দেখতে পাচ্ছি যে আবার ভালো গান মানুষ শুনবে, ভালো কথা উঠে আসবে, যে কথা মানুষের কথা বলে, যে সুর মানুষকে উজ্জীবিত করে। সকলে ভালো থাকবেন। সলিল সঙ্গীত দীর্ঘজীবী।